বিশ্বের ইতিহাসে জলদস্যুতার নাম নতুন নয়, তবে 21 শতকে সোমালি জলদস্যুরা এমন এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল যা গোটা আন্তর্জাতিক মহল কাঁপিয়ে দিয়েছিল। আজ আমরা জানবো কারা এই সোমালি জলদস্যু, তারা কেনই বা এই পথে পা বাড়ালো, কিভাবে তারা অপহরণ করে মুক্তিপণ আদায় করে এবং কিভাবে বিশ্বের শক্তিধর দেশগুলো একজোট হয়ে তাদের মোকাবেলা করে থাকে। সোমালিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ যা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। 1991 সালে সরকারের পতনের পর দেশটি কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। সরকারহীন এই দেশে আইনের শাসন ছিল না বললেই চলে। এই শূন্যতার সুযোগ নিয়েই গড়ে ওঠে একটি ভয়ঙ্কর অপরাধ চক্র, সোমালি জলদস্যুরা। শুরুটা হয়েছিল মূলত আত্মরক্ষার তাগিদে। সোমালিয়ার উপকূলবর্তী জেলেরা আন্তর্জাতিক মাছ ধরা জাহাজের দ্বারা মাছ লুটে নেওয়ার প্রতিবাদে অস্ত্র ধরেছিল, কিন্তু ধীরে ধীরে এটি পরিণত হয় একটি সুসংগঠিত অপরাধে। এখন তারা শুধু মাছের জন্য নয়, মুক্তিপণের জন্য অপহরণ করে থাকে। সোমালি জলদস্যুরা সাধারণত ছোট এবং দ্রুতগতির স্পিডবোট ব্যবহার করে থাকে। তারা বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে, যেগুলো সোমালিয়ার উপকূলবর্তী হর্ন অফ আফ্রিকা অঞ্চল দিয়ে চলাচল করে থাকে। জলদস্যুরা ভারী অস্ত্রে সজ্জিত থাকে, যেমন AK-47, RPG, হ্যান্ড গ্রেনেড ইত্যাদি। অনেক সময় তারা জাহাজে উঠে নিজেদের হাতে সকল কন্ট্রোল নিয়ে নেয় এবং জাহাজের সব ক্রুদেরকে জিম্মি করে রাখে। এমনই এক ঘটনা ঘটে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহর সাথে। জাহাজ দখলের পর জলদস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের জন্য। এই মুক্তিপণের পরিমাণ হয় কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত। কখনো কখনো মুক্তিপণের টাকা প্যারাশুটে করে আকাশ থেকে ফেলে দেওয়া হয় জাহাজে। অনেক সময় ক্রুরা মাসের পর মাস বন্দী থাকে। কিছু কিছু ক্ষেত্রে বন্দীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। জলদস্যুরা কেবল কয়েকজন জেলে নয়, এটি একটি পূর্ণাঙ্গ সংগঠন যার পেছনে থাকে স্থানীয় শক্তিধর ব্যক্তিবর্গ, অস্ত্র ব্যবসায়ী ও আন্তর্জাতিক অপরাধ চক্র। অর্জিত অর্থ দিয়ে তারা গড়ে তুলেছে বিলাসবহুল জীবনযাপন। কিছু জলদস্যু নেতা আছে যারা রীতিমতো স্থানীয় সেলিব্রিটি। সোমালি জলদস্যুদের অপহরণ ও মুক্তিপণ প্রক্রিয়া একটি পুরো অর্থনৈতিক চক্রে পরিণত হয়েছে। এই অর্থ স্থায়ীভাবে বিনিয়োগ হয় ঘরবাড়ি নির্মাণ, ব্যবসা, বিয়ে, এমনকি অস্ত্র কেনাকাটার পেছনেও। এই পাইরেট ইকোনমি সোমালিয়ার কিছু শহরে এক প্রকার অর্থনৈতিক বুম তৈরি করেছে। ইয়েল ও হারাডহেয়ার জলদস্যুদের প্রধান ঘাঁটি। এই এলাকাগুলোতে জলদস্যুরা জাহাজ ও জিম্মিদের নিয়ে আসে এবং এখান থেকে মুক্তিপণ আদায়ের দর কষাকষি চালানো হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, অনেক ধনী ব্যক্তি ও রাজনৈতিক নেতারা জলদস্যু অভিযানে অর্থ বিনিয়োগ করেন। তারা বিনিয়োগ করে যেন মুক্তিপণের লাভ থেকে একটি বড় অংশ পান। এটি কার্যত জলদস্যুদের একটি কর্পোরেট কাঠামো তৈরি করেছে। মাহমুদ আবদি হাসান, যিনি আফওয়েনে নামে পরিচিত, ছিলেন অন্যতম প্রভাবশালী জলদস্যু নেতা। পরে তিনি আত্মসমর্পণ করলেও আন্তর্জাতিক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 2009 সালের এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। জলদস্যুরা মরক্কো আলাবামা জাহাজ দখল করে এবং ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে অপহরণ করে। মার্কিন নৌবাহিনীর অভিযান দল নেভি সিলস এর অভিযানে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় ক্যাপ্টেন ফিলিপস সিনেমা। 2008 সালের পর জলদস্যুতার ঘটনা এতটাই বেড়ে যায় যে বিশ্ব শক্তিগুলো নড়ে চড়ে বসে। নেটো, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সোমালি উপকূলে নৌটহল শুরু করে। প্রবর্তন করা হয় কনভয় সিস্টেম, যেখানে কয়েকটি বাণিজ্যিক জাহাজ একসঙ্গে চলাচল করে একটি সশস্ত্র যুদ্ধ জাহাজের নিরাপত্তায়। অনেক জাহাজ প্রাইভেট নিরাপত্তা প্রহরীও রাখে, যারা জলদস্যুদের আক্রমণ প্রতিহত করে। তবে বর্তমান জাহাজগুলোতে জলদস্যুদের প্রতিহত করার জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। 2010 সালের পর জলদস্যুদের দৌরাত্ম্য কমতে থাকে। একদিকে আন্তর্জাতিক টহল, অন্যদিকে বেসরকারি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জলদস্যুদের কার্যক্রম কঠিন করে তোলে। কিছু রিপোর্টে উঠে এসেছে জলদস্যুরা এখন সাইবার অপরাধ এবং মানব পাচারে জড়িয়ে পড়েছে। জলদস্যুতার এই অধ্যায় রেখে গেছে গভীর ছাপ। এটি দেখিয়ে দিয়েছে কিভাবে একটি রাষ্ট্রের অস্থিতিশীলতা গোটা বিশ্বকে প্রভাবিত করতে পারে। আজ সোমালিয়ার অনেক এলাকা দরিদ্র আর রাজনৈতিক বিশৃঙ্খলায় ডুবে আছে, যা নতুন ধরনের অপরাধের জন্ম দিতে পারে।